প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আজকে সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প বলবো আপনাদের। অনেক দিন আগের কথা, প্রায় 20-25 বছর আগের কথা। যতটা মনে পড়ে 2002 সালের ঘটনা। আমরা ঢাকার যে কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুরের যে কেন্দ্রীয় কলেজ, তার আশেপাশে আমরা ভাড়া থাকতাম। যে বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়িওয়ালার 5টা ছেলে ছিল। তো বাড়ি হলো একটা। বাবা কিন্তু খুব ভদ্র, অমায়িক। তার বডিও মানে স্লিম বডি, হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর চেহারা। তার ব্যবহারে আমরা কোনো খারাপ পাইনি, ভালো, লোকটা ভালো। যাই হোক, তো ওনার 5 ছেলে। আমরা কিছুদিন থাকার পরে আস্তে আস্তে খবর জানতে পারলাম ওর কীভাবে, কেন জানতে পারলাম, প্রায় ঝগড়া হয়, হ্যাঁ, হাতাহাতি, মারামারি। কী ব্যাপার। তো জানতে পরে জানলাম যে ওই বাবা ঘুমাইছিল। বাবা তো সব বাবারাই ঘুমায়, তো উনিও ঘুমাইছিল। তো ঘুমানো অবস্থায় উনার হাতের টিপসই, ছোটো এক ছেলে হাতের টিপসই নিয়ে একটা জাল দলিল করে বাড়িটা তার নামে লিখে নিয়েছে। তো এই গল্পের নাম আমি দিছি শয়তানের হাসি। এই গল্পের নাম হবে শয়তানের হাসি। তো ওই 5 ছেলের এক ছেলে বাড়িটা লিখে নিছে। তো বাকি 4 ছেলে তার প্রতি ভীষণ রাগান্বিত। হ্যাঁ, তুই অপকাজ করছিস, হ্যাঁ, তোরে আমরা শেষ করে ফেলব, এই নিয়ে দ্বন্দ্ব। তো পরবর্তীতে কী হয়েছে আমি জানি না। আমি যতটুকু মনে আছে যে 2002 সালে টাউন হল আছে মোহাম্মদপুরে, যে টাউন হলের যে মসজিদ, ওই মোড়ে কমিশনার রাজু, যারা চেনার তারা চিনবে, কমিশনার রাজুকে গুলি করে হত্যা করা হয়। এই রাজুকে আবার গুলি করে টুকাইরা মনে করেন যে সারাদিন এই যে কাগজ কোটে, সামান্য কাগজ কোটে, গরিব মানুষ, ওদের কাছে 1 টাকা লাখ টাকার সমান। সারাদিন কষ্ট করে কাগজ করে 50 টাকা, 100 টাকা, 200 টাকা তো জোগাড় করে, হ্যাঁ, তারপরে খেয়ে শেষ করে। ওদের কাছে পুঁজি বলে কিছু থাকে না। ওদেরকে বলছে যে এই শোন, তোর 3 লাখ টাকা দেবো। কত? 3 লক্ষ টাকা দেবো, এই নগদ নেই 50,000। তো সে তো প্রায় অজ্ঞান অবস্থা। পরে পিস্তলটা নিয়ে গেছে, কাপড় ভিতরে ঢুকাইয়া ঢেকে নিয়ে গেছে, হাতে পেছে। পরে সামনাসামনি যায় ঠাস করে গুলি করে ফেলা গেছে। জায়গায় কমিশনার রাজু পুড়ে মারা গেছে। আমার কথা কিছুটা ভুল হতে পারে, কিন্তু পুরোপুরি মিথ্যে না। তারপরে সম্ভবত ওনার স্ত্রী লাকি বেগম নামে, উনি বোধহয় কমিশনার হয়েছিল, কারণ ওনার খুব ছিল, মানে এলাকায় তার খুব একটা জনপ্রিয়তা ছিল। অর্থাৎ রাজু কমিশনার রাজু, ফলে তার স্ত্রীকে সবাই ভোট দিয়েছে। উনি ছিল সম্ভবত বিএনপির সমর্থক, মেরে ফেলেছে। তারপরে আমি জানি না। তো মূল ঘটনায় ফিরে যাই। তো এই 5 ভাইয়ের মধ্যে এক ভাই, যদিও তারে সবাই গালমন্দ করে, কিন্তু সে তো কিন্তু জিতে গেছে। তো শয়তানিরা তো জিত বেশি পৃথিবীতে, শয়তানের জন্য খুবই সুন্দর জায়গা। শয়তান যা খুশি করতে পারে, আর শয়তান কিন্তু এক মুখে শত কথা বলতে পারে, তার কোনো বাধা নাই। তবে মাঝে মাঝে শয়তানেরা ধরা পড়ে যায়, সেটা ভিন্ন কথা। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে শয়তান, মানে এই 5 ভাইয়ের মধ্যে যে শয়তান, বড় যারা মুনাফিক, যারা ভাইদের সাথে বেইমানি করছে, এখন সে তো জমিটা নিয়ে নেছে তার নামে। এখন সে যদি কোনো ভালো ক্ষমতাশালী পার্টির কাছে এই বাড়িটা লিখে দেয়, তাহলে কেমন হবে? তখন ঘাট ধরে ওই বাকি 4 ভাইদেরকেও বের করে দেবে, আর ও তো টাকাটা নিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে বাড়ি কিনবে অথবা ফ্ল্যাট কিনে আরামসে থাকবে। হ্যাঁ, এরকমই ঘটতে আছে।
তার কাছে দলিল আছে, তার যে দলিল, এই যে ঘটনা বললাম না, তার একেবারে 100% পিওর দলিল আমার কাছে আছে। বলবো? বলি। আমি বিবাহ করছি 1999 সালে। আমি তো 99 সালে বিবাহ করছি, তো বয়সটা কেমন হতে পারে বুঝে নেন আপনারা, তাই না? যাই ধরেন, ধরতে পারেন, সমস্যা নাই। এরপরে 2001 সালে যশোরের নড়াইলে আপনার ভূমি জরিপ আসছিল। যশোরের নড়াইল জেলায় ভূমি জরিপ আসছে। তো আমার আম্মা অসুস্থ মানুষ, প্যারালাইসিসের উনি আর কি। তারপর উনি কষ্ট করে 17 বার সেই নড়াইলে গেছে, এবং ওই যে সেটেলমেন্ট অফিসাররা তাদের সাথে করে দেখা বলছে, কথা বলছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমরা আপনার জমিটা আপনার নামে জরিপ করে দেব। আমিও 2 বার গেছি। আমি সরাসরি, আমি যেদিন প্রথম দিন গেলাম তো দেখলাম যে ফাঁকা ঘর, ওই ঘরের একটা মতো দরজা, লম্বা দিকে, মানে দরজাটা ঘরটা এভাবে লম্বা, মানে ঘরটা হচ্ছে আপনার উত্তর দক্ষিণ দিকে লম্বা, আর দক্ষিণ দিক থেকে ঘরে ঢুকতে হয়, দক্ষিণ পশ্চিম সাইডতে ঘরে ঢুকতে হয়। তো দেখা যাচ্ছে পরিষ্কার যে পিছনে টেবিল করে সাদা কাপড় দিয়ে তারা তাদের যে সেটেলমেন্ট যে কাগজগুলো, যে সাদা সাদা পিস থাকে, ওইগুলো ঘিরে রাখছে, দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে বাইরে থেকে। তো আমরা তো ভিতরে যাওয়াটা আইনসঙ্গত হবে না, তো আমরা ভিতরে গেলাম না। তো ওই দরজার কাছে যে উঁকি মেরে বললাম যে কেউ আছেন, তো কেউ নাই। কই গেল, গ্রাম তো ফাঁকা। তো আমাদের বলছে যে অমকের বাড়িতে অমক ঘরে অমক জায়গায় এই অফিসাররা বসা আছে। তো আমরা সেখানে সরাসরি চলে গেছি। যাওয়ার পরে দেখি ওনারা নাই। পরে পাশেই একটা হারান খার দোকানে ওরা চা খাচ্ছে। কয়টা বাজে, এই তো 9টা 10 হবে, কারণ ফাঁকা তো, সামান্য কয়েকটা বাড়ি, বেশি না, জরিপ করবে, অবসর সময় কাটায়, দেশ সুস্থে কাজ করে, রাতের বেলা বেশি কাজ করে, এরকম। তো আমরা হাত উঁচু করলাম যে আমরা আপনাদের সাথে দেখা করতে চাই। তো ওখান থেকে এক অফিসার আসলো। সব অফিসার কিন্তু দাড়ি থাকে না, সাফ দাড়ি, আমার মতো দাড়ি আছে তার, সুন্দর দাড়ি, হ্যাঁ, কিন্তু বদমাইশের হাড্ডি, শয়তানের হাফেজ যাকে বলে। তো আমি বললাম যে আমার আম্মা এর আগে আসছিল, হ্যাঁ ওনার তো প্রায় দেখি। গুড, ভেরি গুড, মানে স্মরণে আছে, ধন্যবাদ। বললাম স্যার, তো আমার মা তো অসুস্থ মানুষ, উনি আসতে পারে না, আর আমিও তো ঢাকা থাকি, আমার বড় ভাই নাই, আমি সংসারের দায়িত্ব পালন করি, আমিও আসতে পারি না। তো অনেক কষ্ট করে আইসি, ঢাকা থেকে আসছি, হ্যাঁ, জানেন তো, পয়সা কড়ির ব্যাপার, সবার রাস্তাঘাট ভাঙা। তো বলে না কোনো সমস্যা নেই, আমরা তো ওনারা বলছি যে আমরা ঠিকমতো জমি রেকর্ড করে দিয়ে দেবো। খুব সুন্দর। তো ওই আমার আম্মা তো 17 বার গেছে বললাম, তো পরে আমি এর আগে একবার গেছিলাম, মোট 2 বার যাওয়া হলো। ভালো কথা, ওনারা কাজ করে দেবে, সমস্যা তো নাই। আমি আবার করলাম, ওই নাম, আমার নানুর নাম, আমার নানার নাম, মায়ের নাম, সব কিছু বিস্তারিত দিয়ে একটা স্লিপ ধরে দিলাম। উনি এই কাগজটা ওই যে সাদা যে বান্ডিল, ওর ভিতরে রাখি, আমার চোখের সামনে রাখি। তো গুড, ভালো, দরদি অফিসার। আমি চলে আসলাম বাড়িতে। বাড়ি আসার পরে 1-2 দিন 3 দিনের বেশি তো বাড়িতে থাকা সম্ভব হয় না, যেহেতু আমি চাকরি করি বাটা কোম্পানি, এটা কঠিন তো। হ্যাঁ, ঢাকা চলে আসলাম, ভালো কথা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেই জমি আর মার নামে দেয় নাই। ভীষণ কষ্ট পেলাম, ভীষণ কষ্ট পেতে কিছু করার নাই। পরে মামাদেরকে বললাম, আগে তো বলিনি, এখন বলার সুযোগ আসছে। বললাম, মামা কী কাজ করলেন মামা, একটা মাত্র গুণ আপনাদের, একটু জায়গায় নাই দিতেন, তাই না? আমরা তো সারা জীবন খাইয়ে আসছেন, সারা জীবন ভোগ করে আসছেন, হ্যাঁ, এক একজনের 8টা 10টা 12টা 14টা ছেলে মেয়ে, হ্যাঁ, আর আমার মা অসহায় মানুষ, একটু ভোর করে ক্ষতি হতো। আমরাও তো এতিম, ছোটোবেলা আম্মা মারা গেছে, এতিমের হক তো সবচেয়ে বড় হক, এটা কোরআন হাদিসের কথা, হ্যাঁ। এটা কী করলেন?
এটা কি ভালো কাজ করছেন? তো একটা উত্তর তো দিতে হবে। আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, আচ্ছা দেখি কী করা যায়, দেখি কী করা যায়। হ্যাঁ, তারপরে একটা জমি সামান্য আর কি 1/3 যা মাপ পেত তার 1/3 লিখে দিয়েছে, লিখে একটা দলিল করে দিয়েছে, তাও 4 বছর পরে। 4 বছর পরে কিন্তু যাক, মোটামুটি মায়ের নামটা তো থাকলো। এই যাক করি, ওরাও গরিব মানুষ, থাকবে আমরাও। কিন্তু এই 2018 সালে, 2018 সালে সেই জমিটা যে রেকর্ড করাবো, বোনের নামের বানান ভুল, মানে বাবার নামের বানান ভুল, কি মুশকিল। পরে ওখানকার যে চেয়ারম্যান আছে ওই অঞ্চলে, তার কাছ থেকে একটা ওই যে অরিশানের সার্টিফিকেট নিলাম, হলো না। পরে আমার এলাকা, অর্থাৎ যেখানে মায়ের বিবাহ হয়েছে, অর্থাৎ আমাদের এলাকার অরিশান এখান দিলাম, তাও হবে না। ওই নামের বানান ঠিক করতে হবে। এভাবে কয়েকবার আমরা কম্পিউটারে গিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন করছি। প্রতিবারে তো 500 টাকা খরচ হয়েছে, আবার যাওয়া আসা প্রায় 1000 টাকা খরচ হয়েছে, কিছুই কিছু হলো না। এরপরে ওই যে আমি বলছি কী সমস্যা, খালি খালি নারাজি করে দেয় কেন, নারাজি করে দেয় কেন, রহস্যটা কী? পরে এক হিন্দু ভদ্রলোক, তাকে দিলাম টাকা, বললাম যে আপনি একটু ব্যবস্থা করে দেন তো, আপনার যা লাগে আমরা দিয়ে দিচ্ছি। পরে 7000 টাকা দিলাম, 7000 টাকা দিলাম আর তার খরচাপাতি দিলাম। পরে সে বলল যে এটা হবে না। কেন হবে না? বললো যে এই নামের বানা ভুল, এটা ঠিক করে আনতে হবে। মানে 3-4 বার করার পরে এবং বহুবার সেই নলেজে যাওয়ার পরে জানতে পারলাম যে এটা সঠিক ছিল না। তারপরে এটা কী করতে হবে, এটা কম্পিউটারে আবার অ্যাপ্লিকেশন করা হলো, সেখানে হবে না। পরে আবার দেশে গিয়ে ওই যে উকিলের মাধ্যমে কি এভিডেভিটের মতো কি জানি একটা 3টে ইসলামে ওটা করে দিছে, ওটা এখনও হয় নাই, এখনও পড়ে আছে সেই অবস্থায়। এটা গেল হলো একটা ঘটনা, এটা হলো 2001 সালের ঘটনা। আচ্ছা, 93 সালে আবার আমার এলাকায় অর্থাৎ ফরিদপুরে, সেখানে আরেকটা ওই যে রেকর্ড আসে। তো এমন সময় আসছে, এটা ছিল ঠিক এরকম জুন মাসের দিকে, মে জুনের দিকে আপনার জরিপ কাজ চলছিল, কারণ তখন ডাঙ্গাগুলো ছিল ফাঁকা, ফসল ছিল না। হ্যাঁ, কোনো কোনো জমি চাষ করা হয়েছে, কোনো কোনো জমি চাষ করা হয় না। এর ভিতরে রোদের ভিতরে সারি সারি লোক ছাতি মাথায় দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, আর ওখানে চেন টানে, ওরা মাপামাপি করে, কিন্তু দিনের বেলা যা করে রেকর্ড করে, রাতে করে সবচেয়ে বেশি। তো রোদের মধ্যে আর কদিন দাঁড়ায় থাকা যায়? তো ওদেরকে জিজ্ঞেস করলে বলতে এটা পরে দেরি আছে সিরিয়াল, আমরা জানাবো, দেরি আছে সিরিয়াল জানাবো, এভাবে। তো 93 সালে আপনার রেকর্ড হয়ে গেল, আমাদের নাম নাই। পরে বড় ভাইয়ের কাছে নালিশ করলাম, খুলনা থাকে বড় ভাই আসলো, আসার পরে সে তো তর্ক, এই এটা কী করছো তোমরা, বেইমানি কেন করছো, এটা ঠিক করেন। তো কেটে সেটে উনি কিছুটা অংশ আমাদের নামে রেকর্ড করাইছে, কিন্তু আজও পর্যন্ত, এই যে আজকে 2025 সাল চলতেছে, আজকে হলো 11 তারিখ, এই যে আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি, 11/5/2025 সাল, আজও সেই 93 সালের আমাদের নামে রেকর্ড করা 100% হালাল জমি আজও খাইতে পারিনি। তো আমি কিন্তু গল্পের নাম দিয়েছি শয়তানের হাসি, একটু ভালো করে খেয়াল রাখবেন। তো আমাদের নামে রেকর্ড দেয় নাই, ভাই আসার পরে কিছু রেকর্ড দিয়েছে, আমাদেরকে দখল দেয় না। তখন তো আমরা ছোটো, কেবল ইন্টারমিডিয়েট পড়ি, আর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি চলে আসলাম আমার ঢাকা। সেই যে ঢাকা আসছি, তার আগে ফরিদপুর, ফরিদপুর তো, আর বাড়িতে খুব কম যাওয়া হয়। তো আমরা জমি পাইতাম 55%, আমাদের প্রাপ্য 55% সঠিক, শতভাগ সঠিক। তো এই 55% জমিকে আবার তথ্য প্রমাণ দিতে হবে। তো আমি সব পর্চা জোগাড় করছি, পর্চা জোগাড় করে একটা
তো আমি কি করলাম, জমি তো তারা দিচ্ছে না, আইনগতভাবে যেতে হবে, তো আমার তো আর কোনো শক্তি নাই। তারপরে আমি চলে গেলাম কোর্টে। কোর্টে গিয়ে সমস্ত দাখিলা, এই পরিমাণ জমি, এই দাগে, এর ভিতরে আমার প্রাপ্য অংশ এত এত হইতো, এবার সুন্দর একটা সামারি করে উপরে দিয়ে নিচে সব পয়সা দিয়ে কোর্টে সাবমিট করলাম। এবং এই মামলা চলতো 3-4 বছর, 3-4 বা 5 বছরের মতো মামলা চলতেছিল। হ্যাঁ, আমি মাঝে মাঝে যাই হাজিরা দিতে, আবার আমার পক্ষ থেকে মোহরি, হ্যাঁ, উকিলে, মানে 2-3 বার গ্যাপ দেওয়া যায়, 2 বার গ্যাপ দিয়ে 3য় বার হাজির হতে হয়, এইভাবে করে করে এগিয়ে আনছিলাম। তারপরে মোহরি, আবার এলাকার মোহরি, তো মোহরির কোনো সাড়া শব্দ নাই। মোহরির সাড়া শব্দ নাই, ফোন করলে ফোন ধরে না, ফোন কেটে দেয়, ফোন দিলে ফোন কেটে দেয়। এরপর আমি একটু বাড়িতে গেলাম, বাড়িতে ওই মোহরির বাড়িতে গেলাম। আমি তোদেরকে ঠিকানা বলতেছি না, তবে ঘটনা সত্য আর কি। হ্যাঁ, ঠিকানা নিজের নিরাপত্তার জন্য ঘটনা বলতেছি না আর কি। তো মোহরির বাড়িতে গেলাম, মায়ের বলছে, কী ব্যাপার, আপনি সারা শব্দ দেন না, ফোন ধরলে কেটে দেন, কী ব্যাপার, আমার সে মামলার খবর কী? বললো কি যে, কই সে মামলা তো ডিসমিস হয়ে গেছে। আমি কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। বললো, আমার মামলা ডিসমিস হয়ে গেছে, আমি জানলাম না। কেন, চিঠি পাও নাই? আমি, কিসের চিঠি? আমি তো জানি না, আমি জীবনেও জানি না যে চিঠি আসে। বললাম যে, না, কিসের চিঠি? যে কেন, একটা চিঠি বাড়িতে যাও নাই? আমি তো বাড়ি থাকি না, তাহলে চিঠি পাবো কোত্থেকে? তো না, চিঠি গেছে। আমি, ভালো কথা। পরে আমার বাড়িতে একটা মাত্র স্বাস্থ্য ভাই থাকে, তার শরীক নিয়ে, তার নাম আছে চাঁদ মিয়া। আমি ভাই জিজ্ঞেস করলাম, ভাই কোনো চিঠিপত্র কি তোমার দিয়েছে? না না, আমি তো কোনো চিঠিপত্র পাইনি। এখন কথা হচ্ছে যে, ওই যে যার বিরুদ্ধে আমি মামলা করছিলাম, সে আর এই মোহরি ক্লাসমেট, সমবয়সী। তো এরা দুইজনের চালাকি করে আমার সে মামলাটা খেয়ে দিয়েছে, বোঝা গেছে? আচ্ছা, যাক, গেছে। এই জমি খাইতে হলে, উকিলরা বলে, এই জমি খাইতে হলে আপনার জমির চাইতে 5 গুণ বেশি টাকা খরচ করতে হবে। কি বুঝলেন? জমির যে দাম, তার চাইতে 5 গুণ বেশি খরচ করতে হবে। আর আমি যেহেতু ঢাকা থাকি, আর প্রতি তারিখে গেলে অন্তত আমার 20 গুণ খরচ হবে। অর্থাৎ যদি জমির দাম হয় 5 লাখ টাকা, আমাকে তাহলে 30 লক্ষ টাকা খরচ করতে হবে। বুঝলেন? হলো ওই শয়তানের হাসি আর কি, ভালো কথা। পরে আমি ওটার আর বিরক্ত হয়ে গেলাম যে, না, কারে কব মনের কথা, কেউ তো শুনতে রাজি না। তারপরে থানায় গেলাম, থানায় গিয়ে নালিশ করলাম যে, আমার যেটুক আমার নামে আছে এটুক এর ব্যবস্থা করে দেন। তো উকিল সাহেব, উকিল তো না, দারোগা সাহেব, ওনার নাম আছে আব্দুল মাজেদ। তো উনি বলো যে, কাগজপত্র নিয়ে আসেন। আমি কাগজপত্র নিয়ে হাজির হলাম। তো আমার যে বিবাদী, উনিও কাগজপত্র নিয়ে হাজির হয়েছে, সাথে আবার এলাকার মেম্বার গেছে। তো বলতেছে যে, আমি এলাকার মেম্বার, যাইছে মানে নিজে যেচে কথা বলতেছে, আমি এলাকার মেম্বার, আমি সিদ্ধান্ত নিছি, আমি এই ফয়সালটা করে দেবো, 50 দিনের মধ্যে জমি ঠিক করে দেবো। এই তখন একটা কাগজে সই করলো, ওই যে 3 জনের সই, একজনের সাক্ষী আর বাদী বিবাদী। আর কাগজটা আমার কাছে দেন, লাগবে, আমি কিন্তু কাগজ সংগ্রহ করার জম। আপনারা তো আমার কথা জানেন, তাই আমি একটু ব্যতিক্রম ধরনের মানুষ। কাগজটা আমার দরকার ছিল, কিন্তু উনি বললেন, না, আপনি কাগজ নিয়ে কী করবেন, এটা তো আমাদের কাছে রয়েছে। হ্যাঁ, আর যদি ঝামেলা হয় তাহলে আমরা আসি। এই কথা বলার পরে ওই কাগজটা পিছনে যে বড় বাক্স আছে, তার উপরে ছোটো ট্রাকের মধ্যে রেখে তালা মেরে ফেলে দারোগা মাজেদ। তারপরে মাজেদ আর কোনোদিন আসে নাই, জমিটা ভাগ করে দেয় নাই। আর ওই যে মেম্বার আবার ওই যে মোহরি, তার আপন ভাই। আচ্ছা, গেল দ্বিতীয় স্টেপে আমি পুলিশ হেডকোয়ার্টারে মামলা করলাম। পুলিশ হেডকোয়ার্টারে বললাম যে, দেখেন, এই পুলিশে এরকম ঝামেলা করে, ওরা আমার হক হালাল জিনিসটা, হক হালাল জিনিস আর কি, এটা আমরা বুঝে দিচ্ছি না। হ্যাঁ, তখন আবার কাগজ গেল থানায় গেলে তুষার নামে এক পুলিশ, উনি আসার পরে আবার ওই মেম্বার কিন্তু অনেক দিন, প্রায় 15-20 বছর ধরে মেম্বার ছিল।
তিনি ডাকাতি কেসের প্রধান আসামি, অর্থাৎ হত্যা মামলার আসামি ছিল এই মেম্বার। এখানে কিন্তু আপনারা ভালো করে খেয়াল করুন, আমরা 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 নামে মুসলমান হলেও আমরা সৎ লোকদেরকে ভোট সহজে দিতে চাই না। যারা গুন্ড বদমাইশ তাদেরকে ভোট দেই নিজের নিরাপত্তার জন্য। অতএব যাক, তো তারপরে পুলিশ হেডকোয়ার্টার থেকে আবার যখন চিঠি গেল, তুষার নামে একজন দারোগা তদন্ত কর্মকর্তা সে আসলো ওই সেই মেম্বারের কাছে। মেম্বার আমাকে ফোন দিল, তুই একটা অ্যাপ্লিকেশন করছিলি? আমি হ্যাঁ করছিলাম। বলো যে দারোগার সাথে কথা হয়েছে, মালিক তোমার জমিটা বুঝে দেবে। ঠিক আছে, গুড। আমি ঢাকা থেকে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর দারোগার কাছে গেলাম। দারোগা বললো যে বিবাদীর কাছে যাও, সে কথা দিয়েছে আমার জমি বুঝে দেবে। পরে বিবাদী করলো কি জানেন, কাজে আমি তো ব্যস্ত, আমি ঢাকা যাব, আমার ছেলে বিদেশে যাবে, সিঙ্গাপুর যাবে, আমি ঢাকা থেকে না এসে দিতে পারবো না। অথচ 10 মিনিট, মাত্র 10 মিনিটের কাজ ছিল জমিটা দেখাই দেওয়া। মানে আমার নাম যে জায়গা আছে ওই জায়গাটা বুঝে 10 মিনিটের কাজ। কিন্তু তারে দেখলাম সে গেল না, বললো যে না আমি ঢাকাতে যাবো ছেলেরে তুলে দিতে। ভালো কথা। পরক্ষণে দেখলাম যে সে গরু নিয়ে মাঠে যাচ্ছে, গরুরে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছে। কিছু বলতে পারবো না। তো আর সে এটা ছিল আপনার 2021 সালের ঘটনা, আজকে হলো 2025 সাল, এটাও 4 বছর হয়ে গেছে। সে কিন্তু আমার সেই জমি এখন বুঝে দেয় না। আচ্ছা, এবার আসেন 1962 সালে। 1962 সালে যে রেকর্ডগুলো হয়েছিল আমাদের এলাকায় ফরিদপুরের, তো যে লোকের বাড়িতে রেকর্ড, তখন তো বাড়ি ছিল খুব 4-5টা বাড়ি ছিল, আল্লাহরি মর্জি যেখানে রেকর্ড হয়েছিল, ওই যে বাড়িতে রেকর্ড হয়েছে ওই বাড়ির আত্মীয় আর আমাদের সাথে একটা মামা ভাগের সম্পর্ক আর কি। তো ওই মামা কী করলো, তার মামা বাড়ির সম্পত্তি তাদের নামে পুরোটা করে নিয়েছে। এই নিয়ে আবার আমাদের চাচাদের ভিতরে মারামারি, দ্বন্দ্ব, আমাদের মধ্যে সংঘাত। কিন্তু আমরা যখন মারামারিতে যাই নাই, আমরা লেখাপড়া করে শহরে চলে আসছি। তাহলে 62 সালে রেকর্ডও ছিল ভুলে ভরা, 1993 সালের রেকর্ডও ছিল ভুলে ভরা, আর 2001 সালের রেকর্ডও ছিল ভুলে ভরা। থানায় গেলাম, বিচার পাইলাম না, কোর্টে গেলাম, বিচার পাইলাম না, পুলিশ হেডকোয়ার্টারে গেলাম, বিচার পাইলাম না, স্থানীয় মেম্বার সেখানে বিচার পাইলাম না। বুঝছেন, এরা সবাই যাদের কথা বললাম এরা সবাই কিন্তু মুসলমান। ব্ল্যাক হুইল টেকনোলজি, পয়লা ধুলে ময়লা যায় না। অজু করলে আপনার হাতের ময়লা যে ধুয়ে চলে যাবে এটা ভাবার কোনো কারণ নাই, মনের ময়লা দূর করতে হবে। ওই যে বললাম যে মানে যে জমিটা 55 শতাংশ জমির যে একটা মামলা, কোর্টে মামলা করেছিলাম, সেই কাগজ আমার কাছে আছে। তো লোকটা মারা গেছে, যে বিবাদী, প্রধান বিবাদী যে, সে মারা গেছে, তারপর তার বাপ মারা গেছে, ভাই মারা গেছে, সব মরে গেছে এখন। আমরাও মরে যাব, কিন্তু গল্প রয়ে গেছে। ইতিমধ্যে আমি একবার বাড়ি গেছিলাম, ইতিমধ্যে বছর দেড়েক আগে, যাক 1 বছর প্লাস, আমি বাড়িতে গেলাম। বাড়ি যাওয়ার পরে ঘুরতেছিলাম, সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছিলাম। এর ভিতরে ওই যে আমার বিবাদী, সে ভাইয়ের বউ বলতেছিল যে এক জায়গায় থাকলে কত কিছু হয়, মাপ টাপ করে দিস। আমি মনে মনে ভাবলাম যে মাপ যদি এত সস্তা হয় তাহলে তো আর সমস্যা নাই, তওবা করলে সব পাপ মাপ হয়ে যাবে, তাই না? ভালো, আল্লাহ পাক সবাইরে মাফ করে জান্নাতে পৌঁছে দেয়, এটা আমি চাই। কিন্তু আসলে কি তাই সম্ভব? সারা জীবন আকাম করলাম আর মক্কায় গেলাম আর সব পাপ মাফ হয়ে যেত, যদি হয় তো ভালো। আর মক্কায় না গেলে যদি না হয় তাহলে তো আর কিছু করার নাই, তাই না? যত দোষ নন দোষ। অবস্থা এইভাবে চলছে আমাদের দেশটা। কোর্টে গেলে দেখবেন যে, একটা উদাহরণ দিয়ে আমি গল্পটা শেষ করে দেবো। 24 মিনিট হয়েছে। সেটা হচ্ছে যে এই বাংলাদেশে
প্রতিদিন কমপক্ষে 15-20 জন লোক হত্যা হয়, কিন্তু 365 দিন অর্থাৎ সারা বছরও এই 15টা লোকের ফাঁসি হয় না। তার মানে কি এদেশে অন্যায় চলতেছে কিন্তু সেটার কোনো বিচার হয় না। তার মানে কি এখানে বিচার নাই, বিচার পাওয়া যাবে না। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে খেলারাম খেলে যাও, শয়তান তুমি হেসে যাও, কিন্তু তোমার পরিণতি ভালো হবে না। অধিকাংশ লোক দেখবেন মুনাফিক, বাইরের লেবাসটা একরকমের আর ভিতরের লেবাসটা আর এক রকমের, এটা প্রমাণিত সত্য। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছে যে আমি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, কে কর্ম উত্তম। আমি প্রত্যেকেই ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি, এখন সে কোন পথে যাবে এটা একান্ত অভিপ্রায়। হ্যাঁ, আর আমি নির্ধারণ করে রাখছি কিয়ামতের দিন, তখন সবাইকে পাকড়ে করা হবে। যারা সৎ কাজ করবে তাদের জন্য আছে মহাকল্যাণ, আর যারা অসৎ কাজ করবে তাদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।